বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শতাব্দীর দ্বিতীয়ার্ধ ব্রিটিশ রাজের ঔপনিবেশিক শাসন, শোষণ ও সহিংসতার প্রতিক্রিয়ায় ভারতবাসীর মনে উন্মেষ হলো এক তীব্র জাতীয়তাবোধ। তার প্রভাবে 1875 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী জন্ম দিল বন্দে মাতরম। তবে 1882 সালে তিনি এই গানটিকে তার আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত করার পরই গানটি প্রসার লাভ করে। এরপর 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি প্রথম গেয়ে শোনালেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকেই বন্দে মাতরম মন্ত্রটি হয়ে উঠেছিল জাতীয় স্লোগান, চিরজাগ্রত দেশপ্রেমের অগ্নিমন্ত্র। এক সূত্রেই বেঁধে ফেলেছিল কোটি কোটি শোষিত, নিপীড়িত, পরাধীন ভারতবাসীকে। ব্রিটিশ রাজ বারংবার এর উপর নিষেধাজ্ঞা জারি করেন, তবে তা অমান্য করে এই মন্ত্র উচ্চারণ করতে করতে হাসি মুখে প্রাণ দিয়েছেন কত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা। সেই অগ্নিমন্ত্র রচনার 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের নিবেদন জাগবার দিন আজ। ভারতবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হলো ইংরেজ সরকার। 1947 সালের 15ই আগস্ট ভারতবাসী দেখল স্বাধীনতা দিবসের প্রথম সূর্য। খুশিতে ঝলমল করে উঠল সমগ্র দেশ, কিন্তু সেই সূর্য অচিরেই ঢেকে গেল পুঞ্জীভূত সমস্যার ঘন কালো মেঘের আড়ালে। আমরা দেখলাম শুদ্ধ স্বাধীন হওয়া দেশের নাগরিকদের আশা নিরাশার এক নামের অন্ত। দেখলাম স্বাধীনতা এসেছে, কিন্তু তার কাঁধের ঝুলি করে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চরম বিভ্রান্তি, প্রগতি নামক চোখ ধাঁধানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমা, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আজ পুরো হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। সূর্য আজ মেঘের অন্তরালে, আমরা খুঁজছি আলো, উত্তরণের পথ, কিন্তু কোথায় সে পথ? চলুন খুঁজে দেখি। স্বাধীনতার জন্মলগ্নেই যে অভিশাপ নেমে এসেছিল ভারতের মুখে, তা হল দেশভাব। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল, পাশের বস্তির বাচ্চারা কি দিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব। আমার মা ছলছলে চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না।
লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাঁপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর। যেন রিপ ভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন, কে যেন প্রচন্ড এক ঘুষি মারলো তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে কত। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দুশ্মনে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্য ঝুলছে ঝুলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র জ্বলছে ঝুলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। র্যাডক্লিফের কলমের এক আঁচড়ে আমাদের পূর্ণ মাতৃভূমির বুকের উপর বসলো মাইলের পর মাইল কাঁটাতার। আর সেই কাঁটাতার পেরিয়ে ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষে এলেন শত শত দিশেহারা ছিন্নমূল মানুষ। দারিদ্র, নিরক্ষরতা, বেকারত্ব গ্রাস করল দেশকে, যা দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়ে উঠল। কাদের তরে লিখছো দাদা? লিখছো কাদের তরে? ওড়না হতেই আধার নামে চুষি কাঠে ছেড়েই যারা জুটোর গরু শুনে, তারা কি আর কেউ কখনো বই পত্র করে? কাদের তরে লিখছো দাদা? লিখছো কাদের তরে? গাইতে শাবল কোদাল কাঁধে ফিরছে যারা ঘরে, বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে, তারা কি আর কেউ কোনোদিন বই পত্র করে? সত্যি ভীষণ জ্বালা দাদা, সত্যি ভীষণ জ্বালা। কথার মালা চায় না ওরা, চায় না কথার মালা। রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা, ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা। সত্যি তো, এক মুঠো অন্নের জন্য যাদের জীবন সংগ্রাম, পড়াশুনো তাদের কাছে রীতিমতো বিলাসিতা। কিন্তু রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষা লাভ করেও কি কিছু সুরাহা হয়? রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্বিয়হ।
তমালবাবু মামাকে বললে রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও। এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। বাবুপুর থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওরে গায়ে লেগে আছে। র্যাডক্লিফের কলমের সেই আঁচড় যে ভারতের মাটিকে শুধু দ্বিখণ্ডিত করলো তাই নয়, সেই সঙ্গে যেন টুকরো টুকরো হয়ে গেল ভারতের আত্মা। উপনিষদ যে ভারতকে উদারতা শিখিয়েছিল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই এক পরিবার, সেই ভারতের মাটিতে দেখা গেল মানুষে মানুষে বিভেদ, বিশেষ করে ধর্ম নিয়ে হানাহানি। দেখে প্রশ্ন জাগে মনে, এই আমাদের ভারতবর্ষ? চলে যাই গ্রামাঞ্চলে। সাত মোহন পিয়ালের ঘন জঙ্গল, লাল মাটির পথ, মাটির গান, সাঁওতাল মুন্ডা পল্লীরা থাকে। দিনের কাজ আর দিনের শেষে নাচ গান, মাদল ধামসাব তালে তালে সাজানো এদের সহজ সরল জীবনযাত্রা। ঠিক কেমন আছেন ওরা? জলের ধারায় ঝামদের জীবন শুরু। আর রং লেগেছে, রং লেগেছে, রং লেগেছে, মনকে রং লেগেছে, মনকে রং লেগেছে। নাচে 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 কাঁধে টাঙে টাঙে না, নাচে 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 কাঁধে টাঙে টাঙে না। পথে ঠুঁক লাগাই দে, ধাম ধাম আমল বাজাই দে।
লেগেছে মনেতে বান এসেছে মনেতে বান এসেছে মনেতে বান এসেছে মারান গুরু তুরুরুরু 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 কথাটা তো মিথ্যা নয়। লালগড়ের জঙ্গল মহলে সবাই জানে দিনের বেলা পুলিশ, রাতের বেলা উয়ারা। পুলিশ বলে স্বাধীনতা, উয়ারা বলে ইচ্ছা কথা। আমরা গরিব মানুষ, আমরা গমুখ্য মানুষ, খিদ্দা বুঝি, তেলসা বুঝি, এইসব একটু কিছু বুঝিলাই। তবু দিনের বেলা পুলিশ আসে, অপন আছি, হয়টা আছি, আমি হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। রাতের বেলা জঙ্গল মহলে রাত নেমলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে তখন ওরা আসে, কমরেড হপন আছো? বলি হয়টা আছি, আমি হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। এমনি করে দিন কাটে, এমনি করে রাত কাটে। ইয়ার মাঝে গেল বছরে বাকি চলে কালভাট গেল বোমাতে নিবে। তখন আমি খাইতে গেছি খড়গপুরের মুরগি খামারে। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। আমরা হাভাতা মানুষ, আমরা গমুখ্য মানুষ, খিদ্দা বুঝি, তেলসা বুঝি, পতাকা তো বুঝি নাই। তাই ভালে ভালে দেখছিলাম কিরম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা। খড়গপুরে টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি। পুলিশ বলে তার নাম কি? বললাম অপন মান্ডি, বাপ তিলকা মান্ডি, গা বেড়া চাপড়া। বলো লালগড় জঙ্গল মহল। বললে আর বলতে হবে চল চল। বলি যাবো কোথাকে? বললে লক আপে। সেটা কি বটে আজ্ঞা? সে তুই বুঝে যাবি, থানাতে গেলেই বুঝে যাবি। এ বাবা, আমি হপন মান্ডি হে, গরিব মানুষ, খিদ্দা বুঝি, তেলসা বুঝি, ওসব একটু কিছু বুঝিলাই। মারাগুরু টিরা কারিয়ে বলছি, হ্যাঁ দেখো বোমাটো যে কি জিনিস বটে, বাপের কালে সেটা চোখে দেখিলাই। বলতে বলতে আমার লাঙল চষা গোল পরা হাতে লোহার বেরি দিলে পড়াই। তারপর ঘাড়ে ধরে ঝাঁকালে জিপ গাড়িতে দিলে ভরে। গাড়ির ভিতরে বন্দুকের নাল ঠেকায়, এই পাশে পুলিশ, ও পাশে পুলিশ। তাই মাঝে আমি হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু। আমরা গরিব মানুষ, এইসবের তো কিছু বুঝিলাই। তাই শুধু ছিল এইটা কি বটে আজ্ঞা, এই পতাকা জিনিসটা কি বটে, এই পতাকা তুললে কি হবে আমাদের? মাত্র এইটুকু কথা মায়েরই বলছি। সেই কথা শুনে কি বলবো, ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেকড়া ঘোড়া, তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পড়লে দারোগা বাবু। তাহলে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়াড়ি দিলে মাইলে আমি বুট ঠুমরাই গেলাম পরে। বললে তুই জানিস নাই, তুই শুনিস নাই, এটাই তো স্বাধীনতা, এটাই তো স্বাধীনতা। অপন মান্ডি, বাপ তিলকা মান্ডি, আমরা গরিব মানুষ, আমরা গমুখ্য মানুষ। এরা বুঝতাম, তেলসা বুঝতাম, এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা, কাকে বলে মিথ্যা কথা, কাকে বলে স্বাধীনতা, কাকে বলে মিথ্যা কথা।
গ্রাম ঘুরে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের স্বরূপ দেখলাম আমরা। যে স্বাধীনতার প্রত্যাশায় নিজেদের বলি দিলেন শত সহস্র প্রাণ, যে স্বাধীনতা এলো শত সহস্র মায়ের অশ্রু জলের বিনিময়ে, যে স্বাধীনতার আগমনে উজ্জ্বল হয়ে ওঠার কথা ছিল শত সহস্র কচি মুখের, সেই স্বাধীনতা কি আজ কার্যত মিথ্যা কথায় পর্যবসিত? আর এই রক্তাক্ত রূপ যখন দেখেন, সেই মানুষটি মুঘলসরাই জংশন। গভীর রাতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন এক বৃদ্ধ। বয়স ৮০, ৯০, এমনকি ১০০ হতে পারে। জানুয়ারি মাস, প্রবল শীত। প্রায় নির্জন প্ল্যাটফর্মে একা একা হেঁটে চলেছেন সহসা রেলের টিটি অবাঞ্ছিত বৃদ্ধকে দেখে জিজ্ঞাসা করলেন, कौन है? বৃদ্ধ মেরুদণ্ড সোজা করার চেষ্টা করে বললেন, आइए ने টিটি এবার বললেন। टिकट दिखाइए। বৃদ্ধ আবার বললেন। आइए ने টিটি আর দায়িত্ব নিলেন না। সরাসরি সন্দেহভাজন বৃদ্ধকে নিয়ে টিটি উপস্থিত হলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। ঊর্ধ্বতন দীর্ঘ অভিজ্ঞতার চোখ মাথা থেকে পা পর্যন্ত, আবার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আপনি কি বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালায়ালি, কন্নড়? সে উত্তর আবার বেরিয়ে এলো। INA। ঊর্ধ্বতন চোখ দুটো আরো সরু করে সন্দেহ তরফে জিজ্ঞাসা করলেন, আপনি কি উগ্রপন্থী, আতঙ্কবাদী, জঙ্গি? তারপরেই প্রশ্ন পর্বে না গিয়ে বললেন, দেখো তো শরীরে কোথাও একটা গ্রেনেড কিংবা AK-47 লুকোনো আছে কিনা? যার শরীরে জানুয়ারির গভীর শীতে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই, সে কোথায় লুকিয়ে রাখবে এইসব মারণাস্ত্র? অযাচক দায়িত্ব আর নিতে চাইলেন না উত্তম। তার ছেলে বললেন, যাও জিআরপি থানার লকআপে রাত্রি কাটা। জিআরপি থানার লকআপে হিমশীতল মেঝের উপর পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়বে, রেলের জমাদার নিয়ে দুটো পোড়া রুটি বৃদ্ধের মুখের দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ মা, ঠিক বুঝেছ, আমি খুঁজে বেড়াচ্ছি কাকে? আমার আত্মীয়দের। এত বড় দেশ, নাম ঠিকানা না জানলে কোথায় পাবেন আত্মীয়দের? বৃদ্ধ কোমরের কাপড়ের ফালি থেকে বের করলেন একটি কাগজের টুকরো। জমাদারকে দেখলেন কটি নাম শুধু সেখানে লেখা। এরাই আপনার আত্মীয়? কোথায় থাকেন? এদের নামই এদের ঠিকানা। কাগজের টুকরোর প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। জানো মা, মোহনদাস বলেছিলেন আমাদের দেশে কোনো হিংসা থাকবে না, রক্তপাত থাকবে না, ঘৃণা থাকবে না। আজ মোহনদাসকে বড় দরকার। যেমন করে এই তো সেদিন 46-এ নোয়াখালীতে সাঁকোর উপরে দাঁড়িয়ে বলেছিলেন, পহলে মুঝে মারো পর दूसरों के ऊपर हाथ उठाओ। সহসা সেই প্রায় অন্ধকার লকআপে বৃদ্ধ আলুর মতো একটি মানুষকে যেন দেখতে পেলেন। চিৎকার করে বললেন, সর্বাধিনায়ক, সেই 13 বছর বয়সে আজাদ হিন্দ ফৌজে যোগদান করব বলে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেই 43-এ তোমার পাশে দাঁড়িয়ে তোমার গলায় গলা মিলিয়ে বলেছিলাম, দিল্লি চলো। তারপর কত দিন কেটে গেল, সারা দেশের সব প্রান্তে তোমায় খুঁজে বেরিয়েছি। কারো সামনে যদি বলি আমি আইএনএর লোক,
আমি আজাদ হিন্দ ফৌজে সুভাষচন্দ্রের পাশে ছিলাম, পাগল পেলে আমাকে কাদা ছুঁড়ে। আর নেহেরুজি 47-এর 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে সরে গেল ইউনিয়ন জ্যাক। আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা তোমার হাত ধরে পথ পথ করে উঠতে লাগলো পরম বিশ্বাসে। আর সেই গভীর রাত্রে তোমার বেতার ভাষণ আজও কানে শুনতে পাই। Not only all in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কি বিশ্বাস, কি আস্থা, কি প্রবল আত্মমর্যাদা। তারপর বহু বছর কেটে গেল, টুকরো টুকরো হয়ে গেল দেশ। একদিকে কুবেরের ভান্ডারে কোটি কোটি টাকা, অন্যদিকে বিপন্ন বিরন্ন মানুষ ফুটপাতে রাত কাটায়। তোমার সেই স্বপ্নের দিন কবে আসবে নেহেরুজি? কবে কবে কবে? এবার জিআরপি থানার লকআপে জংধারা লোহার ফাটক খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। এদিক ওদিক চেয়ে দেখছেন চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে। বৃদ্ধ হাতড়ে বেড়াচ্ছে স্বদেশের রাস্তা। সহসা জমাদার শিশুপুত্র ছুটে এসে দিশাহীন বৃদ্ধের হাত চেপে ধরে, বলে, आओ आओ मेरे साथ। তোমার সঙ্গে কোথায় তুমি নিয়ে যাবে হে আগামী শিশু? দুটো হাত ছড়িয়ে দিয়ে শিশু বলে, मेरा घर, हमारा घर, भारत, हिंदुस्तान। চোখের সামনে দেখতে পেলেন সূর্য উঠছে। পূর্ব দিক লাল করে আর একটা বিশ্বাসের সূর্য। কতদিন পর বৃদ্ধ উচ্চারণ করলেন, ওম জবাকুসুম সংকাশং কাশং সর্বপাপঘ্নং প্রণুতস্মি দিবাকরম। বৃদ্ধের সাথে সাথে আমরাও যেন দেখতে পেলাম পূব আকাশ লাল করে সূর্য উঠছে। রাত্রির কালো অন্ধকার ভেদ করে তার সোনালী আভা ছড়িয়ে পড়ছে আকাশের প্রতিটি কোণে। কোমল আঘাত হানছে প্রতিটি বন্ধ দরজায়। আর ঠিক সেই দিনই চলার পথে ঘটে গেল একটি ঘটনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। ওরা কারা চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিচ্ছু নেই, ঠিক নেই, ঠিক নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা, স্বাধীনতা নেই। ঘেসবেন না আমার কাছে। আমি বললুম, না, ওদিক দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি। সন্ধ্যাকে চেঁচিয়ে উঠল ওরা। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। বললুম, কত যাবে?
এই কাছে ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আর আমরা খালি ট্যাক্সি করছি। কি সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে গলা পাকিয়ে গেছে। রক্তে মাখামাখি সে গলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা খোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠলো সমস্যারে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের এই নিঃস্বার্থ প্রয়াস সামান্যতম হলেও কি আশার সঞ্চার করে না? আজ মানুষ যখন শুধুই স্বার্থের অন্বেষণে ছুটে বেড়াচ্ছে অপরাধ, সেখানে কোনো নাম, যশ, খ্যাতি প্রত্যাশা ছাড়া জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে এই নিরীহ দরিদ্র ভিখিরির প্রাণ বাঁচানোর জন্যে ওদের এই আপ্রাণ চেষ্টা কি বলে না যে আমাদের মানবিকতার ভাড়ার এখনো শূন্য হয়ে যায়নি? আজ আমাদের অনেক সমস্যা, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমাদের আত্মনিমগ্নতা। যে ভারতবর্ষ ছিল মানবতার এক নাম, সেই ভারতবাসীকে আজ গ্রাস করেছে অহং, আত্মনিমগ্নতা, স্বার্থপরতা। আজ আমরা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা, আর তারই সুযোগ নিচ্ছে প্রতিটা মহল। হয়তো আমাদের একটু সচেষ্টতা রূপমকে বাঁচাতে পারত। চাকরি দিয়ে নয়, সহমর্মিতা দিয়ে ওর অবসাদ দূর করে। হয়তো আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস পথ শিশুদের আরেকটু সুরাহা করতে পারে। হয়তো আমাদের সম্মিলিত প্রতিবাদ হবন মান্ডির সাথে ঘটে যাওয়া অন্যায় কিছুটা হলেও রুখতে পারে। কিন্তু দিনে দিনে সেই মানবিকতা বা ঐক্য দুটোই আমরা হারিয়ে ফেলছি। এবছর বন্দে মাতরম রচনার 150তম পূর্তি। আজ শুধু উদযাপন নয়, আজ ফিরে তাকানোর দিন, আজ এগিয়ে যাওয়ার দিন। আসুন না, আজ আপনি, আমি, আমরা সবাই এক নতুন দেশের স্বপ্ন দেখি। ওই ছেলেগুলোর মতোই নিঃস্বার্থভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, মানুষকে সাহায্য করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পথে ঘাটে যে কোনো মানুষের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আজ যে জাগবার দিন, চলুন ওদের সাথে গলা মিলিয়ে বলি, রামনগর, মাঠমাথার, বন্দরে তৈরি হও কার ঘরে, জলিনীতি চির আধার তৈরি হও কার বাছার, জটিনী দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাও তৈরি হও, জট বাঁধো এই মিছিল, সব হারান সব পাওয়ার এই মিছিল। মৌসামী 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 Natin
আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো? কবিতাকে নির্ভর করেই পুরো স্ক্রিপ্ট আর আবৃত্তির সাথে অভিনয় আর নাচের মেলবন্ধনে আমাদের প্রচেষ্টা। আমাদের খুবই চিন্তা ছিল যে আপনাদের ভালো লাগবে কি না। ব্যস্ত অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে ব্যস্ত আমাদের সবারই খুব প্রাণে। সিঙ্গাপুরে এসে আমরা আমাদের বন্ধু পাই, আমরা একটা পরিবার পাই, আমাদের বাচ্চারা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে কিন্তু ব্যাসের জন্য। কাজে ব্যাসের কাছে আমাদের কৃতজ্ঞতা অপরিসীম। দুর্দান্ত একটা টিম, প্রচণ্ড ডেডিকেটেড। আমার ইচ্ছে ছিল তাদের ডেডিকেশনের স্টোরিগুলো আপনাদের বলতে। সবাই এত চেষ্টা করেছে যে বলার না। কেউ অফিসে গিয়ে ট্যুরে গিয়ে তাড়াতাড়ি ফ্লাইট চেঞ্জ করে আগে চলে এসছে, কেউ এয়ারপোর্ট থেকে সোজা চলে এসছেন রিহার্সালে। তো এরকম নানান আমাদের ডেডিকেশনের স্টোরি আছে, যদি সময় হয় কখনো আপনাদের বলবো। টিমের সবাইকে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। কিন্তু কয়েকটা কথা বলতে হয়। তো প্রথমেই যার কথা বলবো তিনি হলেন ফুলুদা। ফুলুদার ডেডিকেশন প্রত্যেকবার আপনারা দেখলেন ফুলুদা যখন পড়ে গেছেন, প্রত্যেকবার ফুলুদা রিহার্সালে এরকমভাবে পড়ে গেছেন। আমি না করেছিলাম তাতে আমাকে বলেছেন প্রত্যেকবার রিহার্সালই হচ্ছে একটা স্টেজ, একদম এরকম বলবে না, একদম যেরকম স্টেজে হবে আমি সেরকমভাবে করবো। দ্বিতীয় যার নাম বলবো কৌশিক। এই অনুষ্ঠান নিয়ে আমার থেকেও যদি কেউ বেশি বেশি ভেবে থাকে সে হচ্ছে কৌশিক। একদম প্রথম দিন যখন বললো প্রপোজাল আমার ভালো লেগেছে এটা হবে, তখন থেকেই ও আমার প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করেছে, আমাকে গাইড করেছে কৌশিক। তৃতীয় নাম যেটা বলবো সে হচ্ছে অবশ্যই সৌমিক। নাচের কোনো কিচ্ছু আমি দেখিনি, অনেকগুলো রিহার্সাল করে সবাইকে নিয়ে, আমরা কোনো অডিশন করিনি, আমরা সবাইকে নিয়ে প্রোগ্রাম করতে চেয়েছি। তো বুঝতেই পারেন বড় যদি গ্রুপ হয় তত বেশি রিহার্সাল ডেট পেতে প্রবলেম হয়। তো সব কিছু কিন্তু অসম্ভব ওর কর্মব্যস্ততা, তারপরেও ও সামলেছে। চতুর্থ যে নামটা বলবো সে হচ্ছে আমাদের এভি। এখানে অঞ্জন বসে আছে আর ওপরে আছেন অরুণদা এবং অয়ন। এখন প্রথম দিন থেকে ওরা আমাদের সাথে থেকেছে এবং প্রত্যেকটা সময় আমাদের অনেক আবদার ওরা মিটিয়েছে। এবার আমাদের ট্র্যাক তৈরি করে দিয়েছিলেন শান্তনুদা, আমাদের অনুরোধ রেখেছেন, অসম্ভব কর্মব্যস্ত একজন মানুষ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ক্রিস। আমরা যতই রিহার্সাল করি ক্রিস ছাড়া করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার শেষ করছি। আমি
বলছি এক কথায় সৌমি রায়চৌধুরী প্রোডাকশন। অসাধারণ একটি অনুষ্ঠান, এক কথায় অনবদ্য। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর একবার জোরে হাততালি হয়ে যাচ্ছে। 150 বছর আগের সেই গান, সেই মহামন্ত্র যা একদিন সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সেই গানের আবেদন যে আজও সেই একই রকম, সেটা কি অস্বীকার করা যায়? আজকের এই অনুষ্ঠান সেই অমর সৃষ্টির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সব শিল্পী, কলাকুশলী এবং পরিচালকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান হয়ে উঠেছে এতটাই সুন্দর। অনন্য সৃষ্টি বন্দে মাতরম ও তার স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আরও একবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাই এই পরের অনুষ্ঠানের দিকে।